বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র এখন নানা রকম ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে যে আসলে তারা হামলা করতে চায়নি। এখন তারা জানে যে ইসরায়েল ইরানে হামলা করবেই। এখন ইসরায়েল যেহেতু হামলা করবে আর তেহরানে যদি হামলার ঘটনা ঘটে, তাহলে ইরান সাথে সাথেই মার্কিন বিভিন্ন লক্ষ্যবস্তুকে তারা চিহ্নিত করবে এবং আঘাত হানবে। সেই কারণে আগে ভাগেই তারা আক্রমণ করছে। চিন্তা করছেন, ট্রাম্প বলছে না যে যদি আমি খামেনিকে হত্যা না করতাম তাহলে আমাকে হত্যা করতো, তাই আমি আগেই তাকে শেষ করে ফেলছি। এটা হচ্ছে সোজা সাপটা কথা ট্রাম্পের। আর মার্কো রুবিও এখন তার নিজের দেশে প্রশ্নের মুখে পড়ছে যে ইরান ইসরায়েল সংঘাত হবে, এটা মোটামুটি মেনে নিচ্ছে, কারণ মিডিল ইস্টে তাদের নানা রকমের স্বার্থ আছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কেন জড়ালো তার ব্যাখ্যা দিচ্ছে যে ইরানে হামলার বিষয়ে সংকল্পবদ্ধ ছিল ইসরায়েল, এবং একবার দেশটিতে হামলা হলে নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের সেনারা তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে। সেই চিন্তা থেকে ট্রাম্প প্রশাসন আগেই দেশটিতে হামলা করেছে। চিন্তা করছেন তাদের ব্যাখ্যার ধরন। মার্কো রুবিও বলতেছে ইরান ইসরায়েল সংঘাতে বিস্ময়করভাবে যুক্তরাষ্ট্রের ঢুকে পড়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর এই ব্যাখ্যা কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে। ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় কংগ্রেসের শুনানিতে ইরানে হামলা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুদ্ধদ্বার ওই শুনানিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক জন র্যাডক্লিফ, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন উপস্থিত ছিলেন। ইরান যুদ্ধ নিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাবের উপর ভোটাভুটি হতে পারে। ওই প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে শত্রুতা শেষ করতে বাধ্য করার আহ্বান জানানো হতে পারে। অবশ্য প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা তেমন নেই বলেই ধারণা করা হচ্ছে। শুনানির পর ক্যাপিটলে অর্থাৎ কংগ্রেস ভবনে উপস্থিত সাংবাদিকদের রুবিও বলেন, এটা অনেকটা স্পষ্ট ছিল যে ইরানে কেউ হামলা করলে সেটা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বা অন্য যে কেউ করুক না কেন, তারা জবাব দিত এবং জবাবটা হতো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। চিন্তা করছেন, একটা থোড়া যুক্তি দাঁড় করাইছে মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জানতাম যে সেখানে ইসরায়েল পদক্ষেপ নিতে যাচ্ছে। আমরা জানতাম যে এর ফলে যুক্তরাষ্ট্রের বাহিনীগুলোর উপর হামলা হবে। আমরা জানতাম যে তারা হামলা চালানোর আগে যদি আমরা তাদের উপর হামলা না করি তাহলে আমরা বেশি হতাহতের শিকার হব। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার রাতে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে বলছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো এটা নিশ্চিত করা যে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আসলে তা না, এটা হলো ইসরায়েলের স্বার্থ রক্ষা করার মধ্য দিয়ে আমেরিকা তার প্রতিনিধি ইসরায়েলকে আরো শক্তিশালী করায় এবং সে যাতে গোটা মধ্যপ্রাচ্যে রাজত্ব করতে পারে ইসরায়েলের মাধ্যমে। এটি হলো আসল কারণ আরব দেশগুলির মধ্যে কেউ তো ফনা তোলে না। ওই মিউ মিউ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, জর্দান, ওমান সব হচ্ছে বিলাইয়ের বাচ্চা মতো ম্যাও করে। একমাত্র ইরান হচ্ছে সিংহের মতন গর্জন করতে পারে। সেই সিংহের গর্জন এখন দেখতেছে মধ্যপ্রাচ্যের সেই মার্কিন দালালরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বয়ং দেখতেছে। এটা সহজে শেষ হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। সবচেয়ে বড় দুর্ঘটনা সম্ভবত বাহরাইনে ঘটছে। সেখানে যুক্তরাষ্ট্রের যে বিমান ঘাঁটি ছিল সেই বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে, ইরান দাবি করছে। পরিস্থিতি এমন যে আমেরিকা নাগরিকরা মিডল ইস্টের কোনো দেশে আর টিকতে পারছে না। 14টা দেশ ছাড়ার আহ্বান জানাইছে আমেরিকা। মোট 14টা দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানাইছে। সহায়তা মিলবে না ইসরায়েলে থাকলেও সেখানে কোনো সহায়তা দেওয়া হবে না। অন্যদিকে দেখেন যে শুধু ডোনাল্ড ট্রাম্প না, কেয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, তিনিও ভয় পেয়েছে, তার কাছ থেকে সহায়তা পাচ্ছে না। এই কারণে স্টারমারকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প দারুণভাবে ক্ষুব্ধ হয়েছে। আমরা দেখি প্রথম যে ঘটনাটা ঘটছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের 14টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক নির্দেশ দিয়েছে। কনসুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, গুরুতর ঝুঁকির কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব যে পরিবহন ব্যবস্থা আছে তা দিয়ে তাড়াতাড়ি 14টা দেশ থেকে বেরিয়ে যাও। সেগুলি কোনটা দেখেন, অধিকাংশই হচ্ছে মিডল ইস্ট দেশগুলোর মধ্যে আছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব,
সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। তার মানে মিডল ইস্টের আর কোনো দেশ বাকি নেই। এদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জানিয়েছে তাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দূতাবাস কোনো সহায়তা দিতে পারবে না। ইসরায়েলে এমন অবস্থা যে সেখানে সরাই নেওয়ার মতন অবস্থা তাদের নেই। অনলাইন পোস্টে করা নিরাপত্তার সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় মিশরের সঙ্গে থাকা তারা সীমান্ত পারাপারের জন্য শাটল বাস পরিচালনা করছে। কেউ যদি দেশ ত্যাগের জন্য এই বিকল্প পথ বেছে নেন তবে মার্কিন সরকার নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে না। আমেরিকাও এখন ভয়ের মধ্যে আছে যে কোথায় তারাই তখন লুকানোর জায়গা পাচ্ছে না। দূতাবাস মার্কিন নাগরিকদের আরো জানিয়েছে মিশরীয় সীমান্তের উদ্দেশ্যে রওনা দেওয়া এই বাসগুলোতে আসন পেতে হলে তাদের অবশ্যই পর্যটন মন্ত্রণালয় ইভাকুয়েশন ফর্ম এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। তো এই হচ্ছে এখন পরিস্থিতি। আর সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করছে ইরান। হামলায় বাহরাইনের যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর সঙ্গে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে দূরবর্তী লক্ষ্যবস্তুতে একের পর এক রকেট বিস্ফোরিত হচ্ছে। সংস্থাটি দাবি করছে IRGC ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে একটি কমান্ড এবং স্টাফ বিল্ডিং ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে। ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরো 1 ডজন দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। দর্শক, খবরগুলো কি বোঝা যাচ্ছে? যদি এতই রমরমা বিজয় হতো আমেরিকানদের, তাহলে তো আমেরিকানরা মিডল ইস্ট ছাড়ার অর্থটা কি? আর অর্থ যে মিডল ইস্ট আমেরিকানরাই নিরাপদ না, তারা ওইসব দেশের নাগরিকদেরকে নিরাপত্তা দেবে। এখন প্রমাণিত হচ্ছে যে তাদের বজ্র আটুনি আসলে ফসকা গেরো, এরকম একটা অবস্থা, যার জন্য তাদের দলে দলে এখন মিডল ইস্ট ছাড়তে হচ্ছে। এটা আমেরিকার জন্য একটা ভালো শিক্ষা। সত্যি কি আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? কোন কৌশলের কারণে কি ইরান বিষয়টি চেপে রেখেছে? ভিন্ন কোনো কৌশলে আমেরিকা কি জোরে সোরে প্রচার করছে যাতে মুসলিম বিশ্ব হতাশ হয়, তার যাতে দম না থাকে? মনোবল হারানোর লক্ষ্য নিয়েই কি খামেনির মৃত্যুটা তারা প্রথম দিনই খুব জোরে সোরে প্রচার করলো? এমন আলোচনা কিন্তু বাজারে সয়লাব। অনেকেই বিশ্বাস করেন যে খামেনি বেঁচে আছে, কারণ খামেনি মারা যেতে পারেন এটা অবিশ্বাস অনেকের কাছে। এগুলো নিয়ে আরো প্রচারটা জোরালো হয়েছে। খামেনিকে দেখা গেছে সারা মরুভূমিতে, তেমন একটা ছবিও প্রকাশ হয়েছে। ফলে মানুষের মধ্যে এখন যে ধারণাটা ছিল যে খামেনি মারা যাননি, এই ছবি দেখার পর সেটি আরো প্রবল হয়েছে। এই নিয়ে গণমাধ্যম রিপোর্ট করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই খবর নিশ্চিত করেছে।